আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বছর 2 বছরের আগে কিন্তু বেরোবে না। আমি বহু আগে বলেছিলাম, ভারত যদি একবার ঢোকে তাহলে 1.5 থেকে 2 বছরের আগে ভারত বেরোবে না ওখান থেকে, ওখানে গেড়ে বসে থাকবে। ভারত ভেঙে মানে সেভেন সিস্টার্স এর যে 7টি রাজ্য আছে ভেঙে সেখানে নতুন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখানো। কথাগুলো কেন বললাম? একদিকে শুনছি আগুন ঝরানো রাজনৈতিক স্লোগান, অন্যদিকে খবর মিলছে সীমান্তের সমীকরণ বদলে দিচ্ছে ভারত। দিচ্ছে কি, দিয়েছে ইতিমধ্যেই। বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত থেকে উত্তপ্ততর হচ্ছে। এদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অত্যন্ত চিন্তিত আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কালকে এসেই রাতারাতি ট্রাই সার্ভিস মানে নৌ, বিমান এবং পদাতিক বাহিনীর 3 প্রধান এবং সিডিএস আর আমাদের রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী তাদের সঙ্গে রাত্রিবেলায় বৈঠকে বসেন, পুরোটা পর্যালোচনা করেন। ওদিকে অজিত দোভাল বসেন, বিএসএফ, এনআইএ, র এদের সঙ্গে কথাবার্তা বলেন। শেষে যা ঠিক হয়, আপাতত সমস্ত রকমের ভিসা সেন্টারগুলোকে অনির্দিষ্টকালের জন্য পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ করে দাও। আর প্রতিনিয়ত বিদেশ মন্ত্রক এখন যতগুলো আমাদের বাংলাদেশে যত হাই কমিশন এবং ডেপুটি হাই কমিশন রয়েছে সেগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে। আর এদিকে বর্ডারে 12টা আমাদের হেলিকপ্টার রেডি রাখা হয়েছে উইথ কমান্ডো। কমান্ডো বলতে তাদের হাতে রয়েছে ব্যারেট M82, যা পৃথিবীর সব থেকে ধ্বংসাত্মক গান বলা যায়, যার শুটিং ক্ষমতা প্রতি সেকেন্ডে 272টা গুলি। এই কমান্ডো রেডি করা হয়েছে। যদি বিন্দুমাত্র যদি প্রাণের আশঙ্কা দেখা দেয়, এই আমাদের কূটনৈতিক ব্যক্তি যারা রয়েছে, যারা হাই কমিশন এবং ডেপুটি হাই কমিশনে রয়েছে বিভিন্ন জেলায়, তাদের ওখানে উড়ে গিয়ে কমান্ডো বাহিনী তাদেরকে উদ্ধার করে নিয়ে আসবে। সেক্ষেত্রে কমান্ডোদের ওই গান দেওয়া হয়েছে, এই M82, ব্যারেট M82, এটা হচ্ছে আমেরিকান গান। এবং আমি যেটা বললাম, সেকেন্ডে 272টা গুলি বেরোয়। সেক্ষেত্রে কমান্ডো যাচ্ছে কত আমি বলতে পারবো না। কমান্ডো নেমে গুলি চালিয়ে সামনে যারা থাকবে নিকেশ করে দিয়ে বাকিদের হেলিকপ্টারে তুলে নিয়ে বেরিয়ে চলে আসবে। তারপরের আন্দাজ তো আপনারা বুঝতেই পাচ্ছেন। আর এদিকে খবরাখবর যা যা নেওয়ার সেগুলো নিচ্ছেন আমাদের অজিত দোভাল। গোয়েন্দা সূত্র থেকে কি কি খবর পাওয়া যাচ্ছে না যাচ্ছে, কি কি ফুটেজ পাওয়া যাচ্ছে, ফুটেজগুলো সমাজ মাধ্যমে যেগুলো ঘুরে বেড়াচ্ছে সেগুলো বিশ্লেষণ করা হচ্ছে। এখন আমি যে খবরটা এখন যখন করছি তখন বাজে আপনার 4:10 আমাদের ভারতীয় সময়। 4:10 অব্দি আমি যা জানলাম, শাহবাগ মোড়ে, আমি তো লেটে দেখছি, আর তার আগে হয়তো অনেক কিছু হয়ে গেছে। শাহবাগ মোড়ে আমি যা দেখেছি, শাহবাগ মোড়ে এখন প্রচন্ড কি বলে ক্ষোভ বিক্ষোভ জমা হয়েছে এবং প্রচুর মানুষ ওখানে জমায়েত হয়ে তারা এবার প্ল্যান করছে সম্ভবত ঢাকা হাই কমিশনের দিকে যেতে। আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম, 2 মিনিটের একটা ভিডিও করেছিলাম, যে ঢাকা হাই কমিশনের ভেতরে, ভারতীয় হাই কমিশনের ভেতরে, ঢাকাস্থিত ভারতীয় হাই কমিশনের ভেতরে যদি ঢোকার চেষ্টা করেন এবং কাউকে নিগ্রহের চেষ্টা করেন, একটা যদি পাথরও মারেন, তাহলে ধরে নেওয়া হবে আপনি ভারতকে আক্রমণ করেছেন। কারণ ওই যে জমিখণ্ডটা, ওটা বাংলাদেশের বুকে হলো, ওই জমিখণ্ডটা কিন্তু ভারতবর্ষের। তাহলে ভারতবর্ষের জমিখণ্ডে একটা ঢিলও যদি আপনি মারেন, তাহলে ধরে নেওয়া হবে সেই ঢিলটি এসে ওটা ভারতবর্ষ নয়াদিল্লিতে পড়েছে। সুতরাং সেখানে যা কিছু হবে তার জন্য দায়ী থাকবে বাংলাদেশের এই উগ্রপন্থী জামাতি মানুষজন। তারপর যা হবার, মানুষ পায়ে কুড়ুল পড়ে, কুড়ুলে পা মারছে,
ভারতের শক্তি সম্পর্কে এদের বিন্দুমাত্র আইডিয়া নেই। এরা ভুল ভাল বকে বেড়ায়। ভারতের জিডিপি বা বাজেট চলে নাকি এদের 40% টাকায়, সেটা কত? 1,20,000 কোটি টাকা, না 1,40,000 কোটি টাকা। এরা জানে না বিলিয়ন আর কোটি ডলার, লক্ষ, এরা এরা এগুলো হিসেবগুলো জানে না। বিলিয়ন, মিলিয়ন, লক্ষ, কোটি, নিযুত, হ্যাঁ, এরা এসব হিসেব জানে না। মাদ্রাসার ছাপ এখন বলা হচ্ছে সে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মানে মাদ্রাসা থেকেই গিয়েছিলেন। এর জন্য দায়ী তো শেখ হাসিনা। আজকে বাংলাদেশের জন্য এই যে দায়ী, তার জন্য শেখ হাসিনাই দায়ী। আমি তো করবো শেখ হাসিনাকেই দায়ী। তো যাই হোক, সে আলোচনা এখন করার দরকার নেই। এখন বর্তমানে যা পরিস্থিতি, তাতে অনেকেই ভাবছেন যে ভারত এত প্রতীক্ষা করছে কেন, অপেক্ষা করছে কেন। ভারত সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে। যেখানে ভারতের ভেতরে বাংলাদেশে আক্রমণ করলে ভারতের ভেতরে এবং বহির্বিশ্বে যাতে কোনো ভুল বার্তা না যায় যে একটা ছোট দেশকে এইভাবে আক্রমণ করা হলো। এবার যখনই বৃহৎ দেশগুলো, ইউরোপিয়ান ইউনিয়ন বলুন, আর ইউরোপিয়ান ইউনিয়ন তো সকালবেলা ভেঙে গেছে, ইউএস ভেঙে গেছে, ইউকে ভেঙে গেছে। তো যারা যারা ভেঙে যাচ্ছে তারা তো কানাডাও চলে গেছে। যারা যারা ভেঙে যাচ্ছে তারা অবস্থা বুঝেই ভেঙে যাচ্ছে। তারা বুঝতে পারছে এখানে থাকা আর মানে সম্ভব নয়। তারা সমস্ত চাবিপত্র দিচ্ছে, মানে এক ধরনের অ্যাম্বাসি বন্ধ করে দিয়ে তারা সমস্ত গা ঢাকা দিয়েছে। তাহলে তারা নিশ্চয়ই বুঝতে পারছে যে বাংলাদেশের ভেতরের অবস্থাটা কি, এবং সেটার মানে প্রতিফলন ভারতবর্ষের ক্ষেত্রে কিভাবে পড়বে। বলে সেক্ষেত্রে বাইরের দেশের খুব একটা চাপ এসে পৌঁছাবে না। আর ইউএস তো বুঝেই গেছে যে যা ঘটার ঘটে গেছে। এখন তীর হাতের বাইরে চলে গেছে, ধনুক থেকে তীর বেরিয়ে গেছে, এখন আর তাকে ফিরিয়ে আনা যাবে না। ইউনুসের হাতেও গেম নেই। ইউনুস এখন চাইছে যে কোনো মতে শান্ত করে যাতে ভোটটা হয়, কিন্তু ভোট অবধি যাবে না। আজকে রাতের মধ্যে হুঙ্কার দেওয়া হয়েছে, যদি আপনাদের স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি যদি পদত্যাগ না করেন তাহলে যমুনা ঘেরাও করবে। আর এই যা পাগল লোকজন দেখলাম কালকে, যেভাবে আগুন জ্বালিয়ে দিল দুটো একে পত্রিকা অফিসে, আমি সারা রাত জেগে আমি দেখেছি। পত্রিকা অফিসে আগুন জ্বালালো, সেখানে তাদের আত্মীয় স্বজন সহকর্মী থাকতেও পারে, তাদের পরিচিত থাকতে পারে, সেই জ্ঞানটুকু নেই যে তাদেরকে আগে বার করে দিতে হবে। আর পত্রিকা অফিস তো ভাই, এই দুটো পত্রিকা সব থেকে তো বেশি মানে সালাম করেছিল, সমর্থন জানিয়েছিল আপনাদের, তখন আপনাদের খুব ভালো লেগেছিল। এখন যেহেতু আপনাদের সমালোচনা করছে, তাই আপনাদের এত খারাপ লাগছে। তবুও চেপে সমালোচনা করে, খোলাখুলি সমালোচনা করে না, কিন্তু চেপে করে। এখন বাকি যে কাগজ আর পত্রিকাগুলো রয়েছে তারা কি করবে ভগবান জানে। কারণ আপনাদের উপর কারোর কোনো বিশ্বাস নেই। আপনারা কখন কোন দিকে ধাওয়া দেবেন আর গিয়ে ছাত্র জনতার নামে ওই 100-150 লোক উৎপাত মাচাবে, সেটা তো মানুষ তো মানে কল্পনা করতে পারে না আপনাদের মাথার মধ্যে কি ঘুরছে। আপনারা পাগল হয়ে গেছেন, দেশটাকে ধ্বংস করার জন্য আপনারা পাগল হয়ে গেছেন। নিজেদের দেশকে ধ্বংস করে এই একটা জাতিকে দেখলাম, সেটা হচ্ছে বাংলাদেশ জাতি। এটা পাকিস্তানও করেনি। পাকিস্তানের মানুষ কিন্তু পাকিস্তানের ভেতরে তাদের মানে কোনো স্থাপনা তারা ধ্বংস করে না। তাদের রাগ হচ্ছে গিয়ে ওই কি বলে ডিফেন্সের ওপরে। তারা যা উৎপাত করে পিটিআই ডিফেন্সের ওপর করে। পিটিআই ছাড়া আর কেউ এখনো পর্যন্ত করেনি। ইমরান খানকে অ্যারেস্ট করার পরই একবারই করেছিল। তো এখন ভারতবর্ষের এই যে মানে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু খুব ভাবাচ্ছে। মানে একটা ঢিলও যদি পড়ে তাহলে পরে কিন্তু এখানে হেলিকপ্টারগুলো উড়বে, উড়ে গিয়ে ওখানে কমান্ডো নামবে, ওদেরকে তুলে নিয়ে চলে আসবে। তারপরেতে আমাদের এখানে সৈন্য রয়েছে, তখন বুঝে নেওয়া যাবে আপনাদের কত দম, আর ভারতবর্ষকে কতটা আপনারা ওইখানে 7 সিস্টার নিয়ে নেন, তখন বুঝে নেওয়া যাবে। আপনাদের কটা মাঠে থাকেন, ওই শাহবাগ চত্বর, তারপরে ওই শহীদ মিনার চত্বর, তা মধুর ক্যান্টিন, এই সমস্ত জায়গায় আপনাদের কত লোক থাকে সেটা আমিও দেখে নেব। আর একটা কথা শুনে রাখবেন,
এবার যদি ভারত ঢোকে তাহলে আগামী 1.5 বছর 2 বছরের আগে কিন্তু বেরোবে না। আমি বহু আগে বলেছিলাম ভারত যদি একবার ঢোকে তাহলে 1.5 থেকে 2 বছরের আগে ভারত বেরোবে না ওখান থেকে, ওখানে গেড়ে বসে থাকবে। আপনাদের সব নিকেশ করার পর তারপর ভারতবর্ষ ফিরে আসবে, কারণ ভারতবর্ষ দীর্ঘদিনের এই অশান্তি আর সহ্য করবে না। এখন আর দেখা যাক, আমি খবর পাইনি যে কোনো আমাদের হাই কমিশন, একটা চট্টগ্রামের তো একটা হাই কমিশনের কোথায় একটা দেখলাম যে সেখানে সমস্ত ভাঙচুর টাংচুর করেছে। ঠিক আছে, ওনার বারবার রীতিমতো মানে শঙ্কিত, তিনি বারবার মানে ফোন করছেন বিদেশ মন্ত্রকে। আমাদের বিদেশ মন্ত্রী তিনি সফর কাটছাট করে আজকে দুপুরেই ফিরে আসছেন, মানে এতক্ষণে হয়তো ফিরে এসছেন, আমি দুপুর বলছি, এখন তো প্রায় বিকেল হয়ে গেল, এতক্ষণে হয়তো ফিরে এসছেন তিনি। তার সফর সমস্ত ছাটকাট করে দিয়েছেন, তিনি আর কোথাও অন্যত্র কোথাও যাচ্ছেন, তার অন্য দেশে যাওয়ার কথা ছিল। তো দেশের যখন এই অবস্থা, তখন কোনো দায়িত্ববান মন্ত্রী ভারতবর্ষে তারা বিদেশে থাকে না, তারা সমস্ত চলে আসে দেশে এসে দেশের হাল সামলায়, প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ায়। এবং আজকেই যদি কিছু হয় তাহলে পরে রাত্রিবেলা আমি আপনাদের খবর দেবো। তবে আপনাদের ওপরওয়ালার কাছে আপনারা প্রার্থনা করুন যেন এই সমস্ত কাজগুলো যেন এই আপনার আমাদের হাই কমিশন, ডেপুটি হাই কমিশনের ওপরে যেন চড়াও না হয়, আর তাদেরকে যেন মারধর না করে। যদি করে তাহলে পরে আপনাদের দেশের লোকের কপালে কিন্তু অনেক দুঃখ আছে। সেখানে কে আওয়ামী লীগ আর কে তখন বাছাবাছি তখন হবে না, বাছাবাছি তখন পরে হবে, কারণ এরা কাউকে চেনে না। সৈন্যবাহিনী, গোর্খা বাহিনী এরা হচ্ছে অতি নৃশংস বাহিনী, যাকে পারবে তাকে কাটতে কাটতে ঢুকে যাবে। তখন সামনে কে পড়বে, আবাল বৃদ্ধ বনিতা কেউ বাদ যাবে না, সব ধরবে আর কাটবে। এরা গুলি চালানোর থেকে খুবই চালায় বেশি। তো যাই হোক, ভবিষ্যতে একবার যখন আপনারা দেখবেন তখন আপনারা এই ভেতরে চুলবুলি হটে না, ভেতরে যুদ্ধের চুলবুলি, যুদ্ধ চাই, ভারতবর্ষে খেয়ে নেবো, 7 সিস্টার খেয়ে নেবো, সব চুলবুলি একেবারে সমুদ্রের তলায় চলে যাবে চিরদিনের মতো। সম্মানিত দর্শক, একটা সোজা প্রশ্ন দিয়ে শুরু করি। অন্তর্বর্তী সরকারের কাজটা আসলে কি? দেশকে স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়া, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা, নাকি ভারত ভেঙে মানে 7 সিস্টার্সের যে 7টি রাজ্য আছে ভেঙে সেখানে নতুন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখানো? কথাগুলো কেন বললাম? একদিকে শুনছি আগুন ঝরানো রাজনৈতিক স্লোগান, অন্যদিকে খবর মিলছে সীমান্তের সমীকরণ বদলে দিচ্ছে ভারত। দিয়েছে ইতিমধ্যেই। বাংলাদেশ সীমান্ত ঘেঁষে নতুন নতুন সেনানিবাস গড়ে তুলছে, যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে। উত্তর ভারতের 5 ঘাঁটিতে পিনাকা রেজিমেন্টের কথা শুনছি, এটি মোতায়েন হচ্ছে। পিনাকা রকেট সিস্টেমের একটা রেজিমেন্টেই থাকে 3টা ব্যাটারি, প্রতিটা ব্যাটারিতে 6টি লঞ্চার। ভাবুন, এই পরিমাণ আগুন একসঙ্গে আঘাত হানলে শত্রুর লজিস্টিক্স, স্টেজিং এরিয়া কিংবা ঘাঁটি, মানে শত্রু বলতে তো বাংলাদেশ, কিছুই কি দাঁড়িয়ে থাকতে পারে, মানে টিকতে পারে? আবার চিকেন নেক করিডোরে মিসাইল ডিফেন্স শিল্ড, অতিরিক্ত সেনা মোতায়েন এবং নতুন ঘাঁটি, এই যে এই সমস্ত আয়োজন কি বার্তা দিচ্ছে? নতুন রাডার, নতুন মিসাইল জোন, দ্রুত মোতায়েনযোগ্য ব্রিগেড নিয়ে পুরো উত্তর পূর্ব অঞ্চলকে ঢাকার অনিশ্চয়তা থেকে বিচ্ছিন্ন রাখতে, মানে নিরাপদ রাখতে ভারত যে প্রস্তুতি নিয়েছে তার জবাব কতটা আছে বাংলাদেশের কাছে? আকাশ, স্থল এবং জল, এই 3 ফ্রন্টেই এখন ভারত যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। এমনিতে এইসব শক্তিতে তো তারা আমাদের চেয়ে অনেক এগিয়ে, কিন্তু এই অঞ্চলটাতে তারা এখন ফোকাস করেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে 17 থেকে 20 ডিসেম্বর পর্যন্ত নতুন নেভিগেশন ডেঞ্জার জোন জারি করেছে ভারত। এই যে জারি করেছে ডেঞ্জার জোন, এর পরিসর হচ্ছে প্রায় 3550 কিলোমিটার। অর্থাৎ ভারত এখন প্রতি ইঞ্চি তাদের যে সীমান্ত, এটিকে তারা যুদ্ধ স্তরের সুরক্ষায় তৈরি করেছে। প্রশ্ন হচ্ছে, এই যে যুদ্ধ পরিস্থিতির আঁচ, যে খবর আমরা পাচ্ছি ভারতীয় মিডিয়ায় তো প্রতিনিয়ত আছে, বাংলাদেশের মাঝে মধ্যে এটি ছাপা হচ্ছে, এই যুদ্ধ পরিস্থিতির আঁচ এর দায় কার? গত 13 ডিসেম্বর বাংলাদেশের ইত্তেফাক ডিজিটালে একটা রিপোর্ট দেখলাম, তাতে শিরোনাম হচ্ছে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন হাসনাত আব্দুল্লাহ, আমাদের তরুণ নেতা। আরো অনেকেই অনেক কথা বলছেন। কে যেন দেখলাম ভারতীয় হাই কমিশনারকে নিয়ে খুব অশোভন চিৎকার করছেন, কিভাবে তাকে ফেরত পাঠাতে হবে সেসব কথা বলছেন। আরেকজন বলছেন 7 সিস্টার্স ভেঙে নতুন রাষ্ট্র গড়ার হুঙ্কার দিচ্ছেন।
মানে এগুলো তো আমরা শুনছি, আপনারাও নিশ্চয়ই শুনছেন। এদের কথা শুনলে মনে হবে বাংলাদেশের একমাত্র কাজ হলো ভারতের মানচিত্র বদলে দেওয়া, এবং এটা আসলে দুধ ভাতের মতো একটা বিষয়, মানে বললাম আর হয়ে গেল। আসলে নেশন বিল্ডিং কি ছেলে খেলা? এটা কি স্লোগানের বিষয়, এবং এটা কি যাত্রার কাজ? স্লোগান দিলাম আর হয়ে গেল? আসলে আমাদের বুঝতে হবে নেশন বিল্ডিং হচ্ছে পরাশক্তির খেলা। তা আমরা কি পরাশক্তি নাকি? এটা কি আমাদের এজেন্ডা? যদি হয়, কে সেট করেছে এই এজেন্ডা? সে কে? অনেকে হয়তো বলবেন এই ধরনের লড়াইয়ে চীন আমাদের সাহায্য করবে, পাকিস্তান পাশে দাঁড়াবে। আরে ভাই, চীন কি তার স্বার্থ বাদ দিয়ে আপনার স্বার্থ দেখবে? পাকিস্তানের কথা কি বলবো, মনে করিয়ে দিতে চাই, গত কিছুদিনের মধ্যে একাধিকবার সংবাদপত্রে দেখেছি ভিক্ষাবৃত্তির দায়ে কোন দেশ থেকে যেন হাজার হাজার পাকিস্তানিকে প্যাকেট করে তার স্বদেশে পাঠিয়ে দিয়েছে। সম্প্রতি তুর্কমেনিস্তানের আন্তর্জাতিক ফোরামে আপনারাও দেখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রতি ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, তার যে অবমাননাকর আচরণ 40 মিনিট বসিয়ে রেখেছিলেন পাশের রুমে। কিন্তু আমরা এগুলো থেকে বুঝবো না। এইটা এই মানে রাজনীতি, এই কূটনীতি কিন্তু অনেক কিছু বুঝিয়ে দিয়েছে। এবং কি বুঝিয়েছে? আগামীর আঞ্চলিক রাজনীতি কি হবে, কোন পথে হাঁটবে, কূটনীতি কি হবে, এবং নিরাপত্তা কোন পথে এগোবে, এগুলো কিন্তু বুঝিয়ে দিয়েছে। এখন না বুঝে চুপ করে থাকলে তো হবে না। আমরা জানি আমাদের পররাষ্ট্রনীতি হলো সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়। সেখানে আমরা ভারত ভেঙে নতুন রাষ্ট্র গঠনের আওয়াজ দিচ্ছি কেন তাহলে? কারো উস্কানিতে আবেগ দিয়ে প্রতিক্রিয়া জানাতে হয় না, এটা কবে বুঝবো? কারণ কূটনীতি এবং রাষ্ট্রনীতি হচ্ছে দীর্ঘ পথ পরিক্রমা। দেখুন না, আপনারা বুঝতে পারছেন, আমরা বুঝতে পারছি যে পত্রপত্রিকার সংবাদ পড়ে, টেলিভিশনের নিউজ দেখে ভারত কিন্তু এই সমস্ত ঘটনায় খুবই উত্তেজিত, ভীষণ ক্ষুব্ধ। কিন্তু ভারত এগুচ্ছে সতর্ক পায়ে, আওয়াজ করছে না। সীমান্তে সামরিক প্রস্তুতি নিচ্ছে, নতুন ঘাঁটি নির্মাণ করছে, কিন্তু সবই করছে ঠান্ডা মাথায়। ভারত থেকে চাউল, পেঁয়াজ, মরিচ কখনো কখনো এগুলো যদি আমাদের দেশে না আসে, এগুলো আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়, সরকার পেরেশান হয়ে যায় এবং জনগণের নাভিশ্বাস ওঠে। আরো একটা বিষয়, ধরেন ঘুম থেকে উঠে সকালে নাস্তার টেবিলে মানে ধরেন ভারতের ডিম, ভারতের টমেটো, ভারতের কাঁচামরিচ, পেঁয়াজ এসব দিয়ে যারা নাস্তা করেন, নাস্তা সারেন, তাদের অনেকেই স্লোগান দেন কিন্তু পাকিস্তান জিন্দাবাদ বলে। দিন কয়েক আগের ঘটনা, বাংলাদেশ ভুটান প্রটোকল চুক্তির অংশ হিসেবে ভুটানের একটি কন্টেইনার চট্টগ্রাম থেকে বুড়িমারি হয়ে ভারতের চ্যাংরাবান্ধা দিয়ে যাওয়ার কথা ছিল। পত্রপত্রিকা আপনারা দেখেছেন। 3 দফা চেষ্টার পরও ভারত প্রবেশ করতে দেয়নি, বাংলাদেশ অনুমোদন আদায় করতে পারেনি। কারণ একটাই, অন্তর্বর্তী সরকারের ভারত বিরোধী অবস্থান এবং নিরাপত্তা ঝুঁকি ভারতের। সারাদিন ভারতকে আপনি গালি দেবেন, পাকিস্তান চীনকে কাছে টানবেন, বুকে ধরবেন, আবার আশা করবেন ভারত যেন তাদের সীমান্ত, বন্দর আর সড়ক খুলে দেয় আপনার বাণিজ্যের জন্য। বিশ্ব রাজনীতি এভাবে চলে না মিয়া ভাইরা। ভারত বিদ্বেষের আরো খেসারত ইতিমধ্যেই আমরা দিতে শুরু করেছি। আপনারা জানেন যে দেশের 90% মতো এক্সপোর্ট নির্ভর করে গার্মেন্টস এবং টেক্সটাইলের উপর। সেই টেক্সটাইলের মূল কাঁচামাল কটন বা তুলা। কাছের, সস্তা, দ্রুত ডেলিভারি দেওয়ার উৎস থাকা সত্ত্বেও কেবল রাজনৈতিক ইগোর কারণে আমরা ভারতের বদলে সেটা আমদানি করছি ব্রাজিল থেকে, 14,000 কিলোমিটার দূর থেকে। ফলে পরিবহন খরচ বাড়ছে, কাঁচামালের দাম বাড়ছে, প্রতিযোগিতা সক্ষমতা কমছে, অর্ডার কমছে, এক্সপোর্ট সেক্টরে ধস নামছে। তাই বোঝা দরকার, ইগো এবং আবেগ দিয়ে অর্থনীতি চালানো যায় না, ব্যবসা করা যায় না। পেঁয়াজ এবং চাল কিনতে পারবো প্রয়োজন হলে, কিন্তু তুলা কিনবো না। এইসব বুজরুকির মানে কি? প্রিয় দর্শক, পৃথিবীর রাজনীতি এখন ঘুরছে ইন্দো প্যাসিফিক অঞ্চলকে ঘিরে, মানে ফোকাসটা এখানে। যুক্তরাষ্ট্র স্পষ্ট করে বলছে ইউরোপ নয়, তাদের মূল ফোকাস এখন এশিয়া। তো এই অঞ্চলের সবচেয়ে সংবেদনশীল জায়গা কোথায়, কোনটি? নিশ্চয়ই ভারত, চীন, বাংলাদেশ, মায়ানমার ঘেরা এই বেল্ট। যুক্তরাষ্ট্র তাদের জাতীয় নিরাপত্তা কৌশল 2025, যেটি 5 ডিসেম্বর তারা ঘোষণা করেছে, এতে কি বলেছে, ইন্দো প্যাসিফিক অঞ্চল অর্থাৎ ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে ঘিরে থাকা বিশাল ভৌগোলিক এলাকা, যেখানে রয়েছে ভারত, চীন, জাপান, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ। এই অঞ্চলের গুরুত্ব ওয়াশিংটনের কাছে তার মিত্র শক্তি ইউরোপের চেয়েও বেশি, এটা তারাই বলছে। অঞ্চলটি এত গুরুত্ব পেলেও ডকুমেন্টের কোথাও কিন্তু বাংলাদেশের নামটা পর্যন্ত নেই। বুঝুন তাহলে, ভূ রাজনৈতিক গুরুত্বে বাংলাদেশের আন্তর্জাতিক পর্যায়ে ওঠার দামামা বাজানো যে বয়ান আসলে এভাবেই হোঁচট খাচ্ছে।
চীনের বিরুদ্ধে এশিয়ার মিত্রদের একত্রিত করতে চায় যুক্তরাষ্ট্র, এটা আমরা জানি অনেক দিন ধরে। দ্বিপাক্ষিক সম্পর্ক নিম্নমুখী থাকা সত্ত্বেও, মানে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক কিন্তু যতটা মসৃণ হওয়ার তা কিন্তু নয়। শুল্ক আরোপ থেকে আপনারা জানেন বিভিন্ন ঘটনায়। এই নিম্নমুখী সম্পর্ক সত্ত্বেও নিরাপত্তা কৌশলে ভারতকে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র, এবং ইন্দো প্যাসিফিক সংঘাত এড়াতে ট্রাম্প দিল্লিকে সহযোগী হিসেবেই চাইছেন এই অঞ্চলে। এবার দেখা যাক যে ভারতে মার্কিন নির্ভরতা যদি বাড়ে, মানে মার্কিন এগিয়ে যাচ্ছে ভারতের দিকে, এই নির্ভরতা যদি আরো বাড়তে থাকে, ভূ রাজনৈতিক ভাবে তার গুরুত্ব বাড়বে, মানে ভারতের গুরুত্ব নিশ্চয়ই বাড়বে। এর প্রভাব দক্ষিণ এশিয়া এবং বাংলাদেশেও পড়বে, এর কোনো ব্যত্যয় ঘটবে না। তখন কি চীন নির্ভর বাংলাদেশের পক্ষে কৌশলগত কূটনৈতিক ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে? পাকিস্তানকে তো হিসাবেই ধরছি না আমি। প্যাসিফিক মহাসাগরে চীনের প্রভাব রোধে সেখানে রয়েছে জাপান, তাইওয়ান, ফিলিপিন্স, এদেরকে নিয়ে ওখানে ফার্স্ট আইল্যান্ড চেইন, এটি আমরা জানি। আবার ভারত, যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়া, এই 4 দেশকে নিয়ে রয়েছে কোয়াড। এসব তথ্য একটাই বার্তা দিচ্ছে, যুক্তরাষ্ট্রের কাছে যে কোনো প্ল্যাটফর্মে ভারতের গুরুত্ব কিন্তু স্পষ্ট এবং অধিক। এখন আমেরিকা বলছে তারা সবার দিকে নজর দিতে পারবে না, আপনারা জানেন রেজিম চেঞ্জ যেগুলো নিয়ে তারা কথা বলবে না। তুলসী গ্যাবার্ড এই কথা বলেছেন, তারা এখন গণতন্ত্র, মানবাধিকার আপাতত এটিকে অগ্রাধিকার মনে করছে না, নিরাপত্তাকেই তারা মূল বিবেচ্য করে এগোচ্ছে। এই বাস্তবতায় বাংলাদেশ যদি নিজেই ঝুঁকি বাড়ায়, তাহলে পাশে দাঁড়াবে কে? আপনি ভারতকে পছন্দ না করতেই পারেন, কিন্তু ভুললে চলবে না এই অঞ্চলে ভারতের নিরাপত্তা উদ্বেগ, এটা কিন্তু এখন একটা বাস্তব ফ্যাক্টর। হ্যাঁ, এ কথাও ঠিক, দক্ষিণ এশিয়ায় ভারত বিরোধী মনোভাব কিন্তু বাড়ছে, বিভিন্ন দেশে এরকম একটা বয়ান কিন্তু আমরা শুনি। আবার এই কথাও সত্য, ভারত দক্ষিণ এশিয়ার নিরাপত্তার রক্ষাকর্তা হিসেবে নিজেকে দেখতে চায়, পরিচিত হতে চায়। স্থিতিশীল এবং সমৃদ্ধ প্রতিবেশী অঞ্চলের নেতা হয়ে উঠতে চায় ভারত। ইন্দো প্যাসিফিকে ভারতের অবস্থান এবং গুরুত্ব, কোয়াডে ভারতের অংশগ্রহণ ও মর্যাদা, কোর 5 যে G7 এর মানে আদলে ট্রাম্প যে একটি কোর 5 করতে চাচ্ছেন 5টা দেশকে নিয়ে, যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, চীন এবং সম্ভবত রাশিয়া, এই 5টি দেশকে নিয়ে যে তিনি কোর 5 করেছেন, সেখানে কিন্তু ভারত নিজেকে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে, মানে তার গ্রহণযোগ্যতা প্রতিটি প্ল্যাটফর্মে আছে। এর বিপরীতে কেউ যখন বলেন ভারত টুকরো টুকরো না হলে বাংলাদেশ শান্তি পাবে না, এমন দায় দায়িত্বহীন বিপজ্জনক বক্তব্য শুনে কোনো জবাব আসলে মুখে আসে না। বাংলাদেশে ভারত বিরোধিতার রাজনীতি নতুন নয়, এটা বরাবরই একটা সীমার মধ্যে ছিল। এই রাজনীতিটা ছিল ভারত বিরোধিতা, ভারত কার্ডের রাজনীতি ছিল, কিন্তু এটি সীমার মধ্যে ছিল, এবং সেটা ছিল পলিটিক্যাল রেটরিক হিসাবে, কখনোই এটা রাষ্ট্রীয় আত্মঘাতী কৌশল হিসাবে ফুটে ওঠেনি। আজকে কেন হচ্ছে? এখন যা হচ্ছে তা রাজনীতির নামে অপরিণত এবং হঠকারী নয় কি? এখন আসলে বাংলাদেশের কি দরকার? যে কেউ বলবেন বাংলাদেশের স্থিতিশীলতা দরকার, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বুনিয়াদ স্থাপন করা দরকার, এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা দরকার গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের জন্য, বিকাশের জন্য। মনে রাখা দরকার, আবেগ দিয়ে রাষ্ট্র চলে না, চাপাবাজি করে স্বপ্ন পূরণ হয় না, লক্ষ্য অর্জিত হয় না। তাই বাংলাদেশকে ঠিক করতে হবে কোন পথে হাঁটবে বাংলাদেশ। বাংলাদেশ কি ধ্বংসের পথ বেছে নেবে, নাকি স্থিতিশীলতা ও অগ্রগতির পথে অগ্রসর হবে? অন্তর্বর্তী সরকারের আসল দায়িত্বই কি, যেটি দিয়ে শুরু করেছিলাম? আগুন লাগানো, আবেগ উস্কে দেওয়া, প্রতিবেশীকে শত্রু বানানো, নাকি দেশের অভ্যন্তরে আইন শৃঙ্খলা ঠিক করা, ব্যবসা ও বিনিয়োগের আস্থা ফিরিয়ে আনা, আঞ্চলিক স্থিতিশীলতায় মনোযোগী হওয়া এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন করে মানে ভালোভাবে সুন্দরভাবে ক্ষমতার হস্তান্তর করা? দর্শক, শেষ করব, প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে, আপনারাই বলুন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব কি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা, নাকি লাগাতার হঠকারিতায় দেশকে আঞ্চলিক ঝুঁকির মুখে ঠেলে দেওয়া?